হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, পর্ব 2। হাঁ করে দেখো কি? দেখি তোকে। রোজই তো দেখো, তাও তো দেখা হয় না। বুড়ি আবার হেসে গড়িয়ে পড়ে। তুই অন্যরকম কেন বুড়ি? কেমন তা তো জানি না, তবে যে বললে। তাই তো। গফুর মাথা চুলকায়। কেমন তা কি ও নিজেও জানে? আসলে প্রকাশ করতে পারে না। প্রাণটা আইঢাই করে ফেটে গেলেও অনেক কথা বলতে পারে না। আমাকে নিয়ে তোমার খুব জ্বালা না? বুড়ির কণ্ঠে ভিন্ন সুর। গফুর চমকে ওঠে। কে বলল? মাঝে মাঝে তুমি যে কেমন কথা বলো। গফুর হো হো করে হেসে ওঠে। দমকা বাতাসের আচমকা ঘূর্ণি যেন। তোর জন্যে আমার মরে যেতেও সুখ রে বুড়ি। পানির উপর ঝুঁকে পড়া তেঁতুল গাছের গোড়ায় নৌকা থামায় গফুর। নৌকা আটকানোর জন্যে লোহার শিকটা গেঁথে দেয় কাদায়। ডালপালার ঝোপঝাপে জায়গাটা চমৎকার। ঘরের নিরাপত্তা পাওয়া যায়। বুড়ির হঠাৎ করে ভালো লাগে। এখানে থামলে কেন? তোর জন্যে। গফুর বুড়িকে কাছে টেনে নেয়। জায়গাটা কি সুন্দর, মনে হয় ঘর। তোর ভালো লাগলেই হলো। আহ, কি করো? চারিদিকে লোকজন। কোথায় লোক? এখনো পুরো আধার কাটেনি। গফুর বুড়ির নিষেধ শোনে না। ভোরের হিমেল বাতাস ছুটে এসে গায়ে পড়ে, চমৎকার পরশ দিয়ে উধাও হয়ে যায়। তেঁতুলের ডাল গায়ের ওপর, শিরশির অনুভূতি জায়গায়। যতদূর চোখ যায় সব ধোঁয়াটে দেখায়। বুড়ি অন্য কিছু ভাবতে চায় না। বুড়ি এখন নিজের মধ্যে নিমগ্ন হয়ে পড়ে। কখনো যে জিনিসটা কাঁথার ভেতর অসহ্য লাগে, কখনো নৌকার উদম হাওয়ায় তা অনবদ্য হয়ে ওঠে। কেন যে ভালো লাগার রং এত ঘন ঘন বদলায়? বুড়ি আপন মনে হেসে ওঠে। ছাড়ো না, তুই বলেছিলি না বুকে নিয়ে ডুবে মরতে? এখন মরব, স্বাদ হয়েছে মরার। ইস, শখ কত! আমি কি খালের পানি যে ডুবে মরবে? এখন তাই? তাহলে মরো, আমি চোখ বুঝলাম। গফুর বড় নিঃশ্বাস নেয়। ইচ্ছে করে তোর ঠোঁটটা কামড়ে ছিঁড়ে নেই। বুড়ি আবার হেসে ওঠে। মাছ মারতে এলে তুমি কামড়ে কামড়ে শালুক খাও? শালুক না খেলে নাকি তোমার মাছ ধরার নেশা জমে না? তুমি শালুক দেখলে পাগল হয়ে ওঠো। আচ্ছা, যখন শালুক থাকে না তখন তুমি কি খাও? তোমার নেশা কি দিয়ে আটকে রাখো? আহ বুড়ি, বুড়ি বুড়ি বুড়ি। গফুরের কণ্ঠ জড়িয়ে আসে। গফুরের কণ্ঠ দিয়ে আর শব্দ বেরোতে চায় না। ও এখন কোনো শব্দ চায় না। চায় নীরবতা, প্রকৃতির মায়াময় নিস্তব্ধতা। বুড়িকে সঙ্গে আনলে মাছ মারা আর হয়ে ওঠে না গফুরের। মাছ ধরার চাইতে বেশি হয় কথা, আর তারও বেশি খুনসুটি। খোলই অর্ধেকও ভরে না। এমন দিনও গেছে যেদিন শুকনো জাল শুকনোই থাকে, জলে আর ভেজে না। খোলই গড়াগড়ি যায় পাটাতনে। সেদিন গফুর ঘরে ফেরে না। বুড়িকে ঘাটে নামিয়ে দিয়ে সোজা চলে যায় গঞ্জের হাটে। শূন্য খোলই দেখলে পড়শিরা হাসাহাসি করে, বুড়িকে বাঁকা কথা শোনায়। সেদিন বুড়ি চুপচাপ গিয়ে সলিম কলিমের পাশে শুয়ে থাকে, যেন গফুর কোথায় গেছে ও তা জানে না। মাছ ধরতে না পারলেও গফুরের কোনো ক্ষোভ থাকে না। বুড়িকে নিয়ে ডিঙি বাওয়াটাই মজা। আধার কাটার আগেই ফিরে আসে। তবু কখনো কারো কারো সামনে পড়ে যায়। দু চার কথা শুনলেও সেটা হজম করে নেয় গফুর। এই আনন্দ ওর জীবনে কোনোদিন আসবে ও কি তা ভেবেছিল? জীবনের এ পরিবর্তন গফুরের কাছে পরম রমণীয় মনে হয়। মাছের খোলয়ের শুকনো ভেজা হিসেব নিরর্থক হয়ে যায়। মনে হয় এদিন প্রতিদিন হোক, বুড়ি এমনি করে খুব কাছাকাছি এসে ধরা দিক। ঘরে বুড়ি শামুকের মতো গুটিয়ে যায়। হদিশ বের করতে ব্যাকুল হয়ে ওঠে গফুর। বুড়ি নির্বিকার। গফুরের কাছেও ঘেঁষে না। সলিম কলিমকে নিয়ে মাতামাতি করে। গফুর কৃত্রিম অভিযোগ করে, ছেলে দুটো তোকেই ভালোবাসে বেশি, আমাকে পর করে দিল। হিংসা করো? করিই তো। মাঝে মাঝে আমার সয় না। তুই জাদু জানিস বুড়ি? মোটেই জাদু না। ভালোবাসা দিলে ভালোবাসা মেলে। মিছা কথা। ভালোবাসা দিলেই কি আর ভালোবাসা মিলে? মনে হয় না।
নইলে আমি হাপিত্যেশ করি কেন? গফুরের চোখের দৃষ্টি বদলে যায়, কণ্ঠস্বর, বাবা অত কথা বুঝি না, আমার কাজ আছে, যাই। বুড়ি গফুরের সামনে থেকে সরে পড়ে। কাছে থাকলেই কোনো না কোনোভাবে ধরা দিতে হবে, ইচ্ছা না থাকলেও দিতে হবে। কিছুতেই যেন গফুরের আশ মেটে না। বুড়ি সলিম কলিমকে নিয়ে নাইতে চলে যায়, মন দিয়ে ঘরের কাজ করে, বিরোধহীন দিনগুলো নির্বিবাদে গড়ায়। গফুর হাল বায়, মাছ ধরে, হাটে যায়, বুড়ি ঘর সামলায়। কখনো ঠিকঠাক সব সামলে যায়, কখনো এলোমেলো হয়ে যায়। পাড়াপড়শি আত্মীয় স্বজনের দু চারটে কথা শোনে, গালমন্দ খায়, ভাই বকাবকি করে, মা উপদেশ দেয়। তবুও ওসবের বাইরে বেহিসাবি কল্পনার রাশটা যখন আলগা হয়ে যায়, তখন মন কেমন করে। নইলে নিজের মনের মধ্যে একটা নিপুণ সুখের খাঁচা বুনে নিয়েছে বুড়ি, নিতে বাধ্য হয়েছে। জানে এর বাইরে ওর কিছু করবার নেই, তাই পারিপার্শ্বিকের ভাঙাচোরা, এবড়ো খেবড়ো, ওঠানামা, সমতল অসমতল বিস্তার বুড়ি দ্রুত কাটিয়ে উঠতে পারে। কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। অনুভবটা বুড়ির নিজের মনের, এবং সেটা বড় বেশি তীক্ষ্ণ ও মর্মভেদী। যে চপলতা, চাঞ্চল্য, বাইরের ডাক বুড়ির নাড়িতে, সেই একই তীব্রতা ওকে ঠেলে নিয়ে যায় সন্তানের আকাঙ্ক্ষায়। বিবাহিত জীবনের 3 বছর ভালোই কেটেছে। 4 বছর থেকে শুরু হলো বুড়ির দিন গোনার পালা। মাঝে মাঝে নিজের শরীরের দিকে তাকিয়ে ওর ঘৃণা হয়। ওই শরীরটা কি মা হওয়ার উপযুক্ত? এই শরীরটা কি মা হওয়ার উপযুক্ত নয়? কেন শরীরের মধ্যে পরিবর্তন অনুভব করে না? কেন কিছু একটা নড়ে ওঠার ধাক্কায় আচমকা চমকে ওঠে না? বুড়ির মন ব্যাকুল হয়ে ওঠে, কারো কাছে খুলে বলতে পারে না মনের কথা। অহরহ নিজের ভেতরে গুমড়ে মরে। গফুর সন্তানের জন্য খুব বেশি উচ্চবাচ্য করে না। ছেলে তো রয়েছে, আর না হলেই বা কি, এই তো ভালো আছে বুড়ি, কেমন নির্ঝঞ্ঝাট। যখন যা খুশি তখন তা করতে পারে। দিনে রাতে অনেক কাছে পাওয়া যায় ওকে। হুটুপুটি মাতামাতিতে কোনো বাধা নেই। আসলে গফুর চায় না যে বুড়ি অন্য কোথাও বাধা পড়ুক, ও আর কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখুক। তাছাড়া একটা বাচ্চার ঝক্কি কি কম? ধুত, দরকার নেই। বুড়ি গফুরের একলার, আর কারো নয়। কিন্তু গফুর যাই ভাবুক না কেন, বুড়ির দিন আর কাটতে চায় না। দিন দিন নিজের মনে কুকড়ে যেতে থাকে। এখন বাইরে যেতেও ভালো লাগে না। ঘরে তো মন বসেই না। এখন অন্য কিছু চাই। 4টি বছরের আনন্দ উত্তেজনা বুড়ির জীবনে বোঝা হয়ে চেপে বসে। গফুর ওকে সান্ত্বনা দেয়, তুই এত ব্যস্ত হয়েছিস কেন বুড়ি? ছেলে তো আমাদের রয়েছে, ওরা কি তোকে সুখ দেয় না? দেয়, কিন্তু তেমন করে দেয় না। মাঝে মাঝে মনে হয় ওরা আমার কেউ না। এবার আমার নিজের চাই, নাড়ি ছেঁড়া ধন চাই, আমার শরীরের ভেতর উথাল পাথাল চাই, আমার আমার বুড়ি আর কিছু বলতে পারে না। মুখে কথা আটকে যায়। কেমন করে গফুরকে বোঝাবে? গফুর পুরুষ, সন্তানের উপলব্ধি এত নিবিড় করে ও কোথায় পাবে? সেই জন্য মাঝপথে বুড়ির কথা থেমে যায়, বুকের দরজা বন্ধ করে ফেলে। বুড়ির মুখ করুণ দেখায়। সেই বাঁধ ভাঙা হাসি কমে গেছে। চেহারার দীপ্তিময় লাবণ্যে ছায়া পড়েছে। বুড়ি আর আগের মতো নেই, বদলে যাচ্ছে। এ পরিবর্তন গফুরকে কষ্ট দেয়। কিছু করতে না পারার অক্ষমতায় চুপসে থাকে। ভোররাতে একা একা জাল নিয়ে বেরুলে গফুর সেই উচ্ছ্বাস ফিরে পায় না, যাকে কেন্দ্র করে ওর ৪৫ বছরের জীবন অর্থবহ হয়ে উঠেছিল। কখনো কাছে বসিয়ে বুড়িকে আদর করে সান্ত্বনা দেয়। ছেলের জন্যে অনেক কষ্ট সইতে হয় বুড়ি। জানি, কষ্ট না সইলে বুঝবো কি করে মা হওয়ার কি জ্বালা। আমার আর কী বা করার আছে? দুবেলা রাধা বাড়া, খাওয়া দাওয়া, ধান সেদ্ধ, হাঁস মুরগির খোয়ার খোলা? না, আমার আরও কিছু চাই। ছেলেপুলে না হলে আমি নদীতে ডুবে মরব। বুড়ি ফিক করে হাসে। গফুর চুপচাপ বসে থাকে। এর বাইরে ওকে আর কিছু বলা যায় না। ও এখন যন্ত্রণা চায়। যন্ত্রণার ভেতর থেকে নিংড়ে আনতে চায় পরিশুদ্ধ আনন্দের ফুল। নইলে জীবন ব্যর্থ। আশা আকাঙ্ক্ষা ওই এক জায়গায় এসে থেমে গেছে। এমনকি গফুরকেও একপাশে ঠেলে রেখেছে। বুড়ি এখন আর কিছু বুঝে উঠতে চাইছে না। মা হওয়া ওর একান্ত দরকার। মাঝে মাঝে পড়শিরা খোঁচা দেয়,
অমন ধিঙ্গি মেয়ে ধেই ধেই করে মাঠে ঘাটে ঘুরে বেড়ালে পোলাপন হয় নাকি? হাওয়া বাতাস বলে একটা জিনিস আছে না? বেলা অবেলা আছে না? মেয়ে মানুষের সব সময় সব জায়গায় যাওয়া ঠিক নাকি? বুড়োদের মুখ ঝামটা খেয়ে বুড়ি চুপ করে থাকে। হাওয়া বাতাস, বেলা অবেলা যত কিছুই ওরা বলুক না কেন, তার সঙ্গে মা হওয়ার কি সম্পর্ক বুড়ি বুঝতে পারে না। তবু কথা বাড়াতে সাহস হয় না। অনেক কিছুই তো ও জানে না, হয়তো গূঢ় কোনো কিছু থাকতে পারে। এ নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। ও এখন বিশ্বাস অবিশ্বাসের দোলায় আবর্তিত। কিছুদিন আগে হলেও যেটা সে হেসে উড়িয়ে দিতে পারত, এখন কিসের যেন ভয়। যদি ওর অবিশ্বাসে ক্ষতি হয়, যদি আকাঙ্ক্ষিত ফল লাভ না হয়, বুড়ি তাই মনে প্রাণে মুরব্বীদের কথা মেনে চলার চেষ্টা করে। শুরু হয় গ্রামের টোটকা ওষুধের ব্যবহার। যত রকমের যত কিছু থাকতে পারে কোনোটাই বাদ দেয় না। যে যা বলে বিনা দ্বিধায় তা বিশ্বাস করে এবং খুব নিষ্ঠার সঙ্গে তা পালন করে। আরও 2 বৎসর কেটে যায়, প্রহর গোনা শেষ হয় না, আকাঙ্ক্ষাতেও ভাটা পড়ে না, বরং তা আরও তীব্র হয়ে ওঠে। আজকাল সলিম কলিম যখন মা মা বলে আবদার করে, তখন মাঝে মাঝে কেমন বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। ওই শব্দটা ওকে একদম বিহ্বল করে ফেলে। তারপর বুকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করে। কোনোদিন এক ঝটকায় দূরে ফেলে দিয়ে চুপচাপ পুকুর ঘাটে গিয়ে বসে থাকে, জলের বুকে মাছের ফুটকি কাটা দেখে। নিজের অস্থিরতা কমানোর চেষ্টা করে, নিজের আচরণের জন্যে লজ্জা পায়। সলিম কলিমের মলিন মুখের কথা মনে করে ওর কষ্ট হয়, তবুও নিজের সঙ্গে আপোষ করতে পারে না বুড়ি। বুকে আকণ্ঠ পিপাসা। মনোবিকলনের এমন মুহূর্তে একদিন দক্ষিণ পাড়ায় বেড়াতে এলো ওর ছোটবেলার সই নমিতা। অন্য গায়ে বিয়ে হয়ে যাওয়াতে ওর সঙ্গে খুব কমই দেখা হয় বুড়ির। অনেকদিন পর নমিতাকে দেখে বুড়ির আনন্দের সীমা নেই। দুজনে পানের বাটা সামনে নিয়ে পা বিছিয়ে গল্প করতে বসে। এই কথা সে কথার পর নমিতাই বলে, তোর যেন কি হয়েছে বুড়ি? কই কিছু না তো, তুই আর আগের মতো নেই, বয়স হচ্ছে তো। বুড়ি আর কথা বলতে পারে না। নমিতাও চুপ থাকে। তোর ছেলেপুলে কটি নমিতা? 8টি। এক দঙ্গল ছেলেপুলে নিয়ে সারাদিনে একটুও সময় পাই না। তুই বেশ নির্ঝঞ্ঝাট আছিস। আমি নির্ঝঞ্ঝাট থাকতে চাই না নমিতা। বুড়ির মুখের দিকে তাকিয়ে নমিতার বুক মুচড়ে ওঠে। তুই শ্রীনাইল ধামে গিয়ে সিদ্ধপুরুষ কেশাবাবার নামে মানত কর। নমিতার কথা বুড়ির 2 কান ভরে বাঁচতে থাকে। সন্ধ্যা উতরে গেছে, ঘরে আলো দেয়া হয়নি। সলিম কলিম খেলা শেষে ঘরে ফিরেছে, গফুর এখনো ফিরেনি। তবু উঠতে পারে না বুড়ি, চুপচাপ বসেই থাকে। ওর মনে হয় নমিতার কথাগুলো ঘরের চাল থেকে, বাঁশের বেড়া থেকে, পানের বাটা থেকে, ওর শাড়ির মধ্য থেকে অনবরত উঠে আসছে। নমিতা চলে গেছে বেলা থাকতে, অথচ বুড়ি আচ্ছন্ন হয়ে বসে আছে। প্রতি বৎসর শ্রীনাইল ধামে পৌষ মেলা হয়। হাজার হাজার নারী পুরুষ হৃদয়ে বহুবিধ আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। ধামের বুড়ো নিমগাছের নিচে গড়াগড়ি যায়, ধুলো মাখে মুখে বুকে গলায়। এখানে মানত করলে বন্ধা নারী সন্তান পায়, অসুস্থ রোগী সুস্থ হয়, খেতে ফসল ফলে, ক্ষেত পোকামুক্ত হয় ইত্যাদি। ধামের প্রতিষ্ঠাতা কেশবাবা সিদ্ধপুরুষ। শ্রীনাইলের 10, 20, 30 মাইল পর্যন্ত তার নাম কিংবদন্তির মতো প্রচলিত। পৌষমেলায় হাজার হাজার লোকজনের উপস্থিতি সে কথাই প্রমাণ করে। তার নামে 5.25 আনার পুটলি ভক্তি করে নিমগাছের ডালে বেঁধে রাখলে আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। নমিতার অসুস্থ স্বামীকে ডাক্তার সারাতে পারেনি। সাধ্যমতো বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিল, জমি বিক্রি করে টাকা পয়সা খরচ করেছিল, লাভ হয়নি কিছু। হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছিল ভালো হবে না বলে। বলেছিল, তোমার স্বামী যা যা খেতে চায় তা খাওয়াও গিয়ে, আর কোনো আশা নেই। হাসপাতাল থেকে নিয়ে আসার পর বুক ভেঙে গিয়েছিল নমিতার। চারদিক অন্ধকার দেখছিল, সামনে বৈধব্যের এক নিরেট শূন্যতা, আর সেই সঙ্গে অভাবের বিরাট হাঁ করা গর্ত। দিশেহারা নমিতার কিছুতেই বিশ্বাস হয়নি যে ধুকে ধুকে মরবে অক্ষয় দাস। ভেঙে না পড়ে মনে মনে শক্তি সঞ্চয় করেছিল কেবল।
শেষ পর্যন্ত অনেক আশা নিয়েই শ্রীনায়েল ধামে গিয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে ভালো হতে থাকে অক্ষয় দাস। এখন একদম ভালো। সে সম্পর্কে কথা বলতে গিয়ে নমিতার কণ্ঠ ভক্তিতে গদগদ হয়ে ওঠে। অদৃশ্য সে মহান পুরুষের প্রতি প্রণাম জানায়। সেই তার সিথির সিঁদুর হাতের শাখা অক্ষয়ে রেখেছে। আঁচলে চোখের জল মুছে নমিতা বলেছিল, খাওয়াতে পারি না, তবু যে ভগবান আমাকে কেন এত ছেলেপুলে দেয়। বুড়ি চমকে নমিতার মুখের দিকে তাকায়। খাওয়া পড়ার বড় কষ্ট রে বুড়ি। মানুষটা এতগুলো পেটের অন্ন জোগাতে পারে না। ভগবানকে রাত দিন বলি, আর না, তবু আবার এসে গেছে। মাস তিনেক চলছে। বুড়ি বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। নমিতা চলে গেছে অনেকক্ষণ। বুড়ি এসবই ভাবে। সব কিছু তালগোল পাকিয়ে যায়। নমিতার অক্ষয় দাস বেঁচে গেছে, নমিতা বেঁচে গেছে। ওর মতো গভীর বিশ্বাস না থাকলেও বুড়ি সব কথা একেবারে উড়িয়ে দিতে পারে না। আশায় আকাঙ্ক্ষায় দুলে ওঠে ওর দুর্বল মন। সত্যি যদি কিছু ঘটে, সত্যি যদি কোনো অলৌকিক শক্তি ওর জীবনের মরুভূমিতে ফুল ফুটিয়ে যায়। নমিতার পরিতৃপ্ত মুখের দিকে তাকিয়ে বুড়ি এক অবলম্বন খুঁজে পায়। নিজের ভিতটা পাকা করে, কিন্তু পরক্ষণেই নমিতার রুগ্ন দারিদ্র্যে ভরা চেহারার কথা মনে হলে বুক কট করে ওঠে। খাওয়াতে পারি না, তবু যে এত ছেলেপুলে ভগবান কেন আমাকে দেয়। ওহ নমিতা রে, তোর কষ্ট আমি বুঝি না। আমি তোর মতো হতে চাই নমিতা। শ্রীনায়েল ধামের দিকে ছুটে যাওয়ার জন্যে প্রবল তাগিদ অনুভব করে। ছোটবেলা থেকে শুনে আসা সেই পরিচিত প্রবাদটা যেন আজ বুড়ির কাছে অর্থবহ হয়ে ওঠে। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। কিন্তু পৌষ মেলার এখনো 8 মাস বাকি। বুড়ি অন্ধকারে খড়ের স্তূপের দিকে তাকায়। জমাট অন্ধকার কেমন লেপ্টে আছে। ওই সলিমের মা, ঘরে আলো দিসনি কেন? কি অলক্ষণে কাজ কারবার যে মেয়েটার। সন্ধ্যা উতরে গেল, তবু সাঁঝের বাতি নেই ঘরে। বুড়ি পানের বাটা গুটিয়ে নিয়ে উঠে পড়ে। সলিম কলিম দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে। মা গো। আরে ছাড় ছাড়, অমন করে ধরলে পড়ে যাব তো। খিদে পেয়েছে মা, চল খেতে দিচ্ছি। বুড়ি ঘরে আলো জ্বালে। কুপির সেই শিখার দিকে তাকিয়ে বুড়ির কেবলই মনে হয় পৌষ মেলার এখনো 8 মাস বাকি। এই দীর্ঘ সময়ের কথা ভেবে ও ক্লান্তি অনুভব করে। এর মাঝে একদিন দোতরা বাজিয়ে গান গাইতে গাইতে নিতা বৈরাগিনী এসে উপস্থিত হয়। বুড়ির সঙ্গে ওর অনেক দিনের হৃদ্যতা, গফুরের সঙ্গে বিয়ের আগে থেকেই। নিতাকে দেখলেই ওর পিছু নিত বুড়ি। হাঁটতে হাঁটতে নিতার সঙ্গে অনেক দূর যেত। একসময় নিতা ওকে ভাগিয়ে দিত। ঘরে যা বুড়ি। না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। নিতা হা হা করে হাসত। বুড়ির মাথায় হাত বুলিয়ে বলতো, পাগল, ঘরে যা, তোর জন্য ঘর আছে, আমার তো ঘর নেই রে। বুড়ি নিতার কথা বুঝত না। কেন ওর ঘর নেই এ কথাও বুঝত না। কিন্তু নিতা ওকে গায়ের ওই শিমুল গাছ পর্যন্ত আসতে দিত। তারপর আর না। ওই গাছের পর আর কিছুতেই যেতে পারত না বুড়ি। ওইটুকুই ছিল ওর সীমানা। নিতা বৈরাগিনী সোজা রাস্তায় না গিয়ে মেঠো পথে অন্য গায়ে যেত। বুড়ি সেদিকে চেয়ে থাকত। নিতা গাছগাছালির আড়ালে হারিয়ে যাবার পরও শিমুল গাছের গোড়ায় বসে থাকত ও। ঘরে ফিরতে পারত না। এখনও এ গায়ে এলে বুড়ির সঙ্গে দেখা না করে ফিরে যায় না নিতা। বয়সের বেশ একটা ব্যবধান সত্ত্বেও বুড়ির সঙ্গে ওর সখী ভাব। আজও উঠোনে পা ছড়িয়ে বসে দোতরার টুংটাং বাজনার সঙ্গে নিতার কণ্ঠ এক চমৎকার মিড় রচনা করে। কঠিন বন্ধুরে, সুখে না রহিতে দিলা ঘরে, সাজাইয়া পাগলের বেশ, ঘুরাইলে দেশ দেশান্তরে, সুখে না রহিতে দিলা ঘরে। নিতার উপস্থিতি টের পেয়ে বুড়ি চুলোর তরকারির হাঁড়ি নামিয়ে হাসি মুখে বেরিয়ে আসে উঠোনে। সজনে গাছের নিচে বসা ক্লান্ত শ্রান্ত ধুলোমাখা নিতার চেহারা দেখে বুড়ি থমকে দাঁড়ায়। নিতাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। তেলহীন রুক্ষ চুলে জটা ধরেছে। বুড়িকে দেখেই বলে, জল দে সই। বুড়ি ঘটিতে করে পানি নিয়ে আসে। নিতা ছোঁ মেরে নিয়ে ঢক ঢক করে শেষ করে ফেলে। অনেক দূর থেকে আসছি সই। তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল। পথে কোথাও দাঁড়ায়নি। ভাবলাম তোর কাছে গিয়ে একবারে জল খাবো। ভালোই করেছিস। কতদিন তোর কথা ভেবেছি আমি। চল ঘরে চল। না, এখানেই বসি, এই গাছের ছায়াই ভালো।
তাছাড়া এমন শীতল হাওয়া ঘরেও কি পাবো? এতক্ষণে প্রাণ জুড়িয়ে গেল। নিতা কোমরে গুজে রাখা তামাক বের করে চিবোয়। শ্রান্তির ভাব কেটে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। বুড়ি যেন ওর মায়ের পেটের বোন। এখানে এলে নিতা বদলে যায়। এতদিন আসিসনি যে সই? অনেকদিন হলো না, অথচ মনে হয় এই তো সেদিনের কথা। তোর কাছে এলে সময়টা বড় ভালো যায় রে। বুড়ি ওর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসে, তারপর সজনে গাছের সঙ্গে মাথা হেলিয়ে চোখ বুজে থাকে। এতদিন কোথায় ছিলি সই? গিয়েছিলাম মনের মানুষের খোঁজে। খোঁজে কেন? তোর মনের মানুষ রামদাস কই? মরে গেছে। মরে গেছে? কি বলিস? নিতা একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ সত্যি। কি হয়েছিল? বুড়ি চুলোর তরকারির কথা ভুলে গিয়ে ওর সামনে উবু হয়ে বসে। নিতা দোতারায় টুংটাং করে, মাথা ঝুঁকে থাকে কোলের উপর। ওটা রাখ সই, কি হয়েছিল বল। কি হয়েছিল তা বুঝতে পারিনি। 7 দিন এক নাগারে জ্বর ছিল। সেদিনটা ছিল আষাঢ়ের শেষ, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সাগরেদ সুবল ছিল আমাদের সঙ্গে। চোখ বুজে শুয়েছিল রামদাস, জ্বলছিল কুপি। দরজার পিঠে হেলান দিয়ে বসেছিল সুবল। বাইরে সোমেশ্বরীর বুকে দেবদারুর পাতায় বৃষ্টির একটানা শব্দ আমি শুনছিলাম। ভেতরে অসুস্থ রামদাস বেহুশ হয়ে শুয়ে আছে। আমার মনটা যেন কেমন করছিল। বারবার রামদাসের মুখের উপরে ঝুঁকে দেখছিলাম, দোতারাটা নাড়াচাড়া করছিলাম। কখনো জানালা দিয়ে তাকাচ্ছিলাম আকাশের দিকে। সুবল জিজ্ঞাসা করেছিল, অমন ছটফট করছো কেন? আমি ওর সঙ্গে কথা বলিনি। আমি দেখেছিলাম রামদাসের মুখের আধার, গাল দুটো গর্তে বসে গেছে, মুখের হাড় উঁচু হয়ে উঠেছে। ওই মুখের দিকে তাকিয়ে আমার বারবার মনে হচ্ছিল ও বুঝি আর বাঁচবে না, সময় ফুরিয়ে এসেছে। মানুষের মুখ যে মৃত্যুর আগে অমন হয়ে যায় আমি আগে আর তা কোনোদিন দেখিনি সই। রামদাস এক সময় চোখ মেলে আমাকে বলল, দোতারাটা বাজাতো নিতা। আমি একটু অবাক হলাম। ডাকলে সাড়া দিচ্ছিল না, দেখে মনে হচ্ছিল হুঁশ নেই, অথচ আমাকে দোতারা বাজাতে বলে। আরও 2-1 নাম ধরে ডাকলাম, সাড়া দিল না। কি আর করি, দোতারা টেনে নিয়ে বসলাম। মন ঠিক ছিল না, হাত কাঁপছিল, বুকের ভেতর ভয় করছিল সই। বারবার চেষ্টা করেও সেদিন ওই দোতারায় সুর ওঠাতে পারিনি। কেবল মনে হচ্ছিল এই যন্ত্রটা আমি কোনোদিন বাজাতে শিখিনি, রামদাসের কাছে আমি শিখিনি দোতারা ধরা। নিতা চোখ মোছে, বুড়ির গলাও ধরে আসে, কথা বলতে পারে না। স্মৃতির পটে ভেসে ওঠে সোমেশ্বরীর পারে এক ছোট্ট কুটির। নিতার মুখে বহুবার সেই কুটিরের গল্প শুনেছে বুড়ি। শুনতে শুনতে ওর যেন সব কিছু চেনা হয়ে গেছে। চোখ বুঝলেই সেসব দৃশ্য দেখতে পায়। আরও শুনেছে রামদাসের কথা। রামদাস ওর মনের মানুষ। বিয়েকে ওরা স্বীকার করে না। বিয়ে ওদের কাছে কেবল অনুষ্ঠান, ওতে ওদের প্রয়োজন নেই। ওদের কাছে মনের মানুষই সত্য। কখনো দেবদারুর ছায়ায় বসে কিংবা সোমেশ্বরীর বুকে পা ডুবিয়ে দোতারা বাজায় ওরা। কেউ কোনো কথা বলে না, কোনো পাখি ডাকে না, বাতাসের সনসন থাকে না। শুধু দোতারার টুংটাং মূর্ছনা দেবদারুর পাতায় পাতায় অপরূপ মিড বুনিয়ে যায়। সেই কুটিরের চারদিকে আছে শান্ত সবুজের অবিচল নিষ্ঠা। দূরে মেঘালয়ের অস্পষ্ট পাহাড়ের হাতছানি, নীলাভ দেখায় সে পাহাড়ের মাথা। নিতার কাছে গল্প শুনলে বুড়ির বুকের ভেতর কাঁপন জাগে, অজানা সুখের কাঁপন। মনে হয় ও যেন নিতা হয়ে গেছে। ওর জীবনে কোথাও আর কোনো বাধা নেই। চলেছে পথে পথে, গ্রাম থেকে গ্রামে, সঙ্গে ওর মনের মানুষ। সে মনের মানুষের জন্যে বিয়ে নামক অনুষ্ঠানের দরকার হয় না, লোকলজ্জার বালাই নেই, শুধুই নিজের মনের চলা। ভাবতে গিয়ে বুড়ি উদাস হয়ে যায়। নিতা জল খায়, মুখ মুছে বলে, তোর শুনতে খারাপ লাগছে সই? না, তুই বল। তোর কথা শোনার জন্যে আমি হাঁ করে তাকিয়ে থাকি। জানিস, সেদিন ভয়ানক বেসুরো বেজেছিল রামদাসের সুরের দোতারা। কেন যে অমন বাজছিল আমি নিজেও তা বুঝতে পারিনি। একসময় রামদাস চোখ খোলে, হাত বাড়িয়ে দোতারাটা টেনে নেয়, সুবলের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোকেই দিলাম সুবল, তুই বাজাবি। তারপর রামদাস আমার দিকে তাকিয়ে বলেছিল, আমার দোতারায় তুই আর সুর তুলতে পারবি না নিতা। আমার চোখে জল এসেছিল, আমার বুক ভেঙে যাচ্ছিল সই। আমি রামদাসের হাত আমার বুকে চেপে ধরেছিলাম, ওর কাছে
ক্ষমা চেয়েছিলাম। আমার কেন এমন হলো রামদাস? ও সে প্রশ্নের উত্তর দেয়নি। আমার আর সময় নেই রে, তুই তোর মনের মানুষ খুঁজে নিস। রামদাস ইশারায় আমাকে কাছে ডেকে বসায়, মাথায় হাত রাখে, বলে, কাঁদিস না, চোখের জল সইতে পারি না, আমাকে সুখ দিতে চাইলে চোখের জল মোছ। নিতারে, কেউ কারো জীবনে থাকে না, কাউকে না কাউকে যেতেই হয়, সেজন্য আমার দুঃখ নেই। তুই আর আমি যে কদিন ছিলাম, ভালোই ছিলাম। রামদাসের ওই কথায় সুখ ছিল না সই। ওই কথায় কি আর চোখের জল ঠেকিয়ে রাখা যায়? রামদাসের বুকের উপর মাথা রেখে সারা রাত কেঁদেছি আমি। ও আর কোনো কথা বলেনি। অনুভব করেছিলাম রামদাসের বুকের ধুকধুকানি কেবল আস্তে আস্তে কমে আসছে। সুবল দরজার কাছে মাদুর পেতে শুয়েছিল। আমি একলা মানুষটাকে আগলে বসেছিলাম। বাইরে তুমুল বৃষ্টি। পুরো বর্ষায় অমন বৃষ্টি আর দিন হয়নি। বাতাসে কুপি নিভে যায়। কি যে আধার ছিল সই, ভীষণ ভয় করছিল। মনে হচ্ছিল আমিও বুঝি মরে যাচ্ছি। শেষ রাতে রামদাস মারা যায়। নিতা উদাস চোখে চুপ করে থাকে। ঘটির জলটুকু এক ঢোকে শেষ করে। বুড়ি এক দৃষ্টে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। জানিস, সেদিন বাকি রাতটুকু আমি বৃষ্টিতে ভিজেছিলাম। বৃষ্টির ঝমঝম শব্দ রামদাসের গানের মতো লাগছিল। রামদাসের গলা বড় মিষ্টি ছিল সই। আমি পাগল হয়ে উঠেছিলাম। সুবল একবার বাঁকা করে তাকিয়ে বলেছিল, রামদাসকে কি ধুয়ে ফেলছো বৃষ্টির জলে? আমি ওর কথার উত্তর দেইনি। ওই কথার কি উত্তর দেয়া যায়? তুই বল সই। পরদিন সকালে বৃষ্টি থামলে আমরা দুজনে রামদাসকে ভাসিয়ে দিয়েছিলাম সোমেশ্বরীর বুকে। তারপর ঝোলাঝুলি কাঁধে নিয়েই যখন বেরিয়ে পড়ি, তখন সুবল দোতারা বাজাচ্ছিল। বললাম, সুবল, এখানে তুমিই থাকো, আমি আর কোনোদিন ফিরব না। সে আমি জানি। সুবল মুখ না তুলেই বলেছিল, তুমি অনেক বেশি বোঝো সুবল। সুবল আমার কথার জবাব দেয়নি, ফিরেও তাকায়নি। কেন যে ও আমাকে পছন্দ করতো না বুঝতাম না। ওর কাছে থেকে সাড়া না পেয়ে আমি আর দাঁড়াইনি। কোনোদিন সোমেশ্বরীর ধারে ফিরেও যায়নি। পথই হলো আমার ঘর। বহুদিন বহু জায়গায় ঘুরে বেরিয়েছি সই, কিন্তু সুখ পাইনি। কত আখড়ায় গেলাম, কিন্তু শান্তি কই। কেউ কেউ আছে সই পথের ধুলোর মতো, না চাইলেও পায়ে এসে জড়ায়। কেউ আকাশের মেঘ, হাপিত্তেশ করলেও বৃষ্টি হয়ে নামে না। এ করেই তো পথ চলি, মন না চাইলেও চলতে হয়। নিতা গান ধরে, সুজন মন আমার খুঁজে দেখো তুই, তোর মনের মানুষ কই। নিতা গান গায় অনেকটা গুনগুনিয়ে, দোতরার শব্দ নেই। বুড়ি চুপচাপ বসে থাকে, গান শোনার চেষ্টা করে। নিতার সঙ্গে কথা বললে ওর মন অস্থির হয়ে ওঠে। নিতা বুড়ির জীবনে এক নিষিদ্ধ বাহকের মতো, নিষিদ্ধ জগতের খবর বয়ে নিয়ে আসে, যে খবরে ওর কোনো অধিকার নেই। বুড়ির হঠাৎ মনে হয় ওর মনের মানুষ নেই। গফুর ওর মনের মানুষ হতে পারেনি। ওদের জীবনে কেবল অনুষ্ঠান সত্য। অনুষ্ঠানের জের টেনে একটা মেকি লৌকিকতা বজায় রাখতে হয় সমাজের নামে, ধর্মের নামে। আর এজন্যেই নিতা যা পারে, বুড়ি তা পারে না। নিতার জীবন দক্ষিণা বাতাস, যেদিক খুশি সেদিক বয়। আর বুড়ি বদ্ধ ঘরের গুমোট গরমে তালপাতার ক্ষীণ বাতাস, কোনো দিকেই নড়তে পারে না, ইচ্ছে মতো ছোটাও যায় না। বিয়ে নামক অনুষ্ঠান আর গফুর নামক স্বামী দুটোই এখন বুড়ির জীবনের একমাত্র সত্য। এ গণ্ডির বাইরে বুড়ির আর কিছু করার ক্ষমতা নেই। হঠাৎ নিতা গান থামিয়ে বুড়ির দিকে অবাক হয়ে তাকায়। তুই যেন কি ভাবছিস সই? তোর কি হয়েছে রে? নিতা দরদ দিয়ে বুড়ির সঙ্গে কথা বলে, আমি যদি তোর মতো হতে পারতাম। যা, এই জীবন আবার কেউ চায় নাকি? তোর কত সুখ, তুই কেন আমার মতো ভবঘুরে হতে যাবি? তোর মতো জীবন পেলে আমি আর কিছু চাইতাম না রে। এমন গোছানো সংসার, স্বামী, ছেলে। ছেলে? বুড়ির কণ্ঠ যেন চিড়ে যায়। নিতা একটু বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। ব্যাপারটা ও জানে, বুড়ি কষ্ট পাবে এটাও ভাবেনি। বুড়ি আঁচলে চোখ মোছে। নিতা ওকে খুশি করার জন্যে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আসছে পৌষ মেলায় তোকে নিয়ে আমি শ্রীনাইল ধাম নিয়ে যাব সই। কেশা বাবার নামে মানত করলে নির্ঘাত তোর ছেলে হবে। কেশা বাবা সিদ্ধ পুরুষ। কত লোক যে ওখানে যায়, না দেখলে তোর বিশ্বাস হবে না। ওখানে গেলে
পরাণটা একদম শীতল হয়ে যায় রে সই। নমিতার মতো ভক্তিতে গদগদ করে নিতার কণ্ঠ। একই বিশ্বাসের আবর্তে নিতাও দোলায়িত। বুড়ির মন চঞ্চল হয়ে ওঠে, ইচ্ছে করে এখনই ছুটে যেতে। নমিতার ক্ষীণ সূত্র নিতা আরও পাকাপোক্ত করে দিল। বুড়ির মন হালকা হয়ে যায়। এখন এই দুর্বল সময়ে ওর মন সবসময় একটা অবলম্বন খুঁজে বেড়ায়। কেউ কিছু বললে সেটা অনবরত স্বস্তির ঝর্ণা বইতে থাকে, মনের গুমট কেটে যায়। বুড়ির কষ্ট আর ঘুনপোকা হয়ে হৃৎপিণ্ড কেটে ঝাঁঝরা করে না। তুই হাত মুখ ধুয়ে নেসই, আমি খাবার ব্যবস্থা করি। নামিয়ে রাখা তরকারির হাঁড়িটা আবার চুলোয় চাপায় বুড়ি। তড়িঘড়ি করে রান্না শেষ করে। কলাপাতা কেটে এনে নিতাকে ভাত খেতে দেয়। নিতা বাসনে খায় না। মাগুর মাছের ঝোল দিয়ে গরম ভাত, সেই সঙ্গে ডিমাই শাকের ভাজি। অপূর্ব লাগে নিতার। এখানে ওখানে ঘুরে বেড়ায় বলে খাওয়াটা সবসময় ঠিক হয় না। তাছাড়া ভিক্ষের চালে কি ভাত হয়? হয়তো যাও। নিতা মনে মনে হাসে। খাওয়ার জন্য ওর লোভ নেই। কতদিন ভাত না খেয়ে কাটিয়ে দেয় তার কি হিসেব রাখে? তবে বুড়ি ওকে খুব যত্ন করে খাওয়ায়, কখনো না খেয়ে যেতে দেয় না। আর বুড়ির হাতের রান্নার জন্যে নিতার জিভে জল গড়ায়। কি যে ভালো লাগে! খেয়ে দিয়ে পান মুখে দিয়ে নিতা দোতরা আর পুটলা পুটলি নিয়ে উঠে দাঁড়ায়। আসি রে সই। কোথায় যাবি এখন? নিতা হেসে উত্তর দেয়, মনের মানুষের খোঁজে। যতদিন না পাই ততদিন খোঁজারও শেষ নেই। পথে পথে ভিক্ষে করি আর গান গাই। মনের মানুষ না হলে চলে না রে। একলা পথ চলা বড় কষ্ট। পথের কষ্ট তোকে বুঝতে হয় না বুড়ি। নিতা মন খুলে হাসে। চলতে চলতে গান ধরে, বন্ধু আমার নির্ধনী আর ধন, তারে দেখিলে জুড়ায় জীবন যৌবন, না দেখিলে মরণ রে। নিতা ধুলো ওড়া পথ দিয়ে চলে যায়, কিন্তু তার ফেলে যাওয়া কথাগুলো সারাদিন বুড়িকে ব্যস্ত করে রাখে। পুকুরে গোসল করতে নেমে থমকে থাকে বুড়ি। তেঁতুল গাছের ছায়ায় দাঁড়িয়ে গামছা দিয়ে চুল ঝাড়তে গিয়ে থমকে যায় বুড়ির হাত। চুলোর তরকারি নাড়তে গিয়ে চুপ হয়ে যায় বুড়ি। বারান্দায় বসে বসে আবল তাবল ভাবে, দেহে অবসাদ ক্লান্তি জড়িয়ে ধরে। প্রতিটি স্নায়ু প্রার্থিত উত্তেজনার অভাবে ঝিমিয়ে যেতে চায়। কি যে জ্বালা! গফুর হাটে গেছে, ফিরবে সন্ধ্যায়। সলিম কলিম ভাত খেয়ে কোথায় খেলতে চলে গেছে। বুড়ির কিছু ভালো লাগে না। খাওয়া দাওয়ার পর নকশি কাঁথা বিছিয়ে সেলাই করতে বসে। নকশি কাঁথার রঙিন সুতো বুড়ির হৃদয়ের পরতে নকশা বুনে চলে। কত উজ্জ্বল সুখ স্বপ্ন বুড়িকে মাতিয়ে রাখে। তখনই সলিম কলিম ছুটতে ছুটতে আসে। মা মা মা, জানো সখিনা বুনা কোথা থেকে একটা ছোট ছেলে এনেছে, এই এতটুকু। কলিম হাত দিয়ে দেখায়। ও ছোট বলে ওর উত্তেজনা একটু বেশি। সলিম একটু ধীর স্থির। কলিম বুড়ির গলা জড়িয়ে ধরে, মা তুমি আমাদের জন্য একটা বোন আনো না। আনবো আনবো, এখন ছাড়। জানো মা, ছেলেটা না কেমন করে কাঁদছিল, ওয়া ওয়া ওয়া। কলিম অনুকরণ করে দেখায়। ওদের কাণ্ড দেখে বুড়ি না হেসে পারে না। আমাদের জন্যে কবে বোন আনবে মা, সত্যি করে বলো। দেখি কবে আনা যায়। বললে কি আর হুট করে আনা যাবে? দিনক্ষণ ঠিক করে শুভদিন দেখে তবে আনতে হবে, বুঝলি বোকা ছেলে। বুড়ি কলিমের থুতনি নেড়ে আদর করে। সত্যি আনবে তো? 3 সত্যি করো। এই করলাম, সর এখন, খেলগে যা। কলিমের আবদার সবচেয়ে বেশি। যখন তখন বুড়িকে নাস্তানাবুদ করে ছাড়ে। সলিম ঠান্ডা, অতটা আদর আবদারের মধ্যে নেই। ওরা যেমনি ছুটতে ছুটতে এসেছিল তেমনি ছুটতে ছুটতে চলে যায়। ওরা হাঁটে না, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে না, কেবলই লাফায়। ছোটা ছাড়া কথা নেই। বুড়ির মনে হয় ছোটবেলায় ও নিজেও অমনি ছুটত। ছুটতে না পারলে ভালো লাগতো না। ছিবুড়ি খেলায় কেউই পারত না ওর সঙ্গে। বাই বাই করে যে ছুটত, ডানে বামে তাকাতো না। কতদিন গাছগাছালির সঙ্গে ধাক্কা খেয়ে যে ব্যথা পেয়েছে। কখনো হাত পা কেটে গেছে, কোনোদিন সেগুলো আমলই দেয়নি। কেটে গেলে শিয়ালমুখা দাঁতের তলে চিবিয়ে লাগিয়ে দিত, রক্ত বন্ধ হয়ে যেত। জলিল বলতো, তুই বড় শক্ত মেয়ে বুড়ি, কেমন করে যে সইতে পারিস। আমার কাটলে কেঁদে কেটে হুলুস্তুল বাঁধাতাম। মাগো, কাটাকুটি আমি সইতে পারি না। বুড়ি হেসে গড়িয়ে পড়ত। তোর ছেলে হওয়াটাই ভুল হয়েছে জলিল, তুই তাহলে বুড়ি হয়ে যা, আমি জলিল হই। কি যে আজগুবি কথা! জলিল হলে তুই কি করবি? বাড়ি থেকে পালিয়ে যেতাম, আর কোনোদিন ফিরতাম না। আমিও তাই করব, জলিল উদাস হয়ে বলেছিল। তুই পারবি কাঁচকলা, দেখিস পারবো, তবে তোর মতো অত তেজ আমার নেই বুড়ি। তুই যেন কেমন। বুড়ি ভেবে দেখল, এখন আর সেই তেজ নেই ওর।
ও এখন পালাতে চায় না, চায় বন্ধন, চায় মাতৃত্বের গৌরব এবং অহংকার। সলিম কলিম চলে যেতেই বুড়ির মনের সুতো ছিঁড়ে যায়। গত বছর বিয়ে হয়েছে সখিনার, বছর না ঘুরতেই ছেলে হলো। বুড়ি কাঁথা গুটিয়ে উঠে পড়ে। সমস্ত দুপুরটা ওর শূন্য জীবনের ওপর হাঁসফাঁস করছে যেন। ও উঠোনে নেমে দাঁড়ায়। কোথায় একটা ঘুঘু একটানা ডেকে যাচ্ছে। নির্জন দুপুরে ঘুঘুর ডাক বুড়ির বুকের ভেতর কটকট শব্দ করে। রাতের অন্ধকারে গফুরের কাছে কথাটা বলতেই গফুর হেসে চুপ করে যায়। বুড়ির বেদনাকে ও সবসময় সহানুভূতির সঙ্গেই দেখেছে। কখনো রাগ করে, বিরূপ মনোভাব প্রকাশ করে, অথবা পাড়াপড়শির মতো বুড়ির বন্ধাত্মকে ব্যঙ্গ বিদ্রূপ করে বিরক্তি প্রকাশ করেনি। ওর আকাঙ্ক্ষাকে একান্ত স্বাভাবিক বলেই ধরে নিয়েছে। সন্তান কামনা গফুরের মধ্যে থাকলেও সেটা তত প্রবল নয়। দুটো ছেলে তার রয়েছে, বুড়ির না হলেই বাকি, বরং এই ভালো। বুড়ির এই স্বপ্রতিভতা গফুরকে ভয়ানক আনন্দ দেয়। ছেলে হলেই তো বুড়িকে আর এখনকার মতো এমন করে কাছে পাওয়া যাবে না। আজও গফুর বুড়ির কথার কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শোয়, ঘুমোবার চেষ্টা করে। ওর ধারণা সন্তান যদি হয় এমনিতে হবে, ওসব মানত টানতে কিছু হবে না। গফুরের নির্বিকার আচরণে ওর মনটা যেন কেমন করে, ঘুম আসে না। গফুরের পিঠে হাত দিয়ে ঠেলা দেয়, ডাকে, কিছু বলছো না যে? ঝাড়ফুঁক, তাবিজ, তোমার গাছগাছালির ওষুধ সবই তো হলো, আর কত করবি বুড়ি? এইবার শেষ, আর কখনো তোমাকে বলবো না। বুড়ির কণ্ঠ করুণ শোনায়। বেঁচে থাকার শেষ তৃণটুকু আঁকড়ে ধরার জন্যে মরিয়া হয়ে উঠেছে। তুই কি জানিস না বুড়ি, শ্রীনাইলধাম পাক্কা 6 মাইলের পথ, 3 মাইল হেঁটে, 3 মাইল গরুর গাড়িতে, বড় কষ্ট, পারবি না যেতে? খুব পারবো, তুমি দেখে নিও। ওগো, তুমি না করো না। বুড়ির কণ্ঠ মিনতিতে ভেঙে পড়ে। সেই কণ্ঠস্বরে এমন একটি সমর্পিত আবেদন ছিল যে গফুর আর না করতে পারেনি। আচ্ছা ঠিক আছে, সময় হলে নিয়ে যাব, তাও যদি তোমার মনের স্বাদ মিটে। গফুরের বুকে মুখ গুজে গুটিসুটি শুয়ে পড়ে বুড়ি। খুশি খুশি লাগছে। আজ রাতে গফুরের ইচ্ছের কাছে নিজেকে একদম নিবেদন করে দেয়। একটা কথাও বলে না, একটা আপত্তি না। পলকে অনুভব করে ওর নিজের ভেতরেও কেমন একটা ইচ্ছে সমস্ত রক্তে চলাচল করে। রাতের অন্ধকারের মতো সব আকাঙ্ক্ষাও গাঢ় হয়ে ওঠে। বাইরে লক্ষ্মী প্যাঁচা ডাকে, হয়তো আকাশে চাঁদও আছে। বাঁশবন সরসর করে। ভোর রাতে দুজনে ডিঙি নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। আজকের উদ্দেশ্য আর মাছ ধরা নয়। খালের বুকে নিজের খুশি ছড়িয়ে দেবার বাসনায় বুড়ির তাগিদ ছিল বেশি, আর গফুর তো উন্মুখ হয়ে থাকে। এমনি করে বুড়ির খেয়ালের স্রোতে ডুবে যাওয়ায় কি যে আনন্দ! কাদার গায়ে খালের জল ছলাৎ ছলাৎ করে। পাড়ে নীরবে দাঁড়িয়ে আছে কাশবন। লম্বা লম্বা ঘাসের মাথা দেখা যায় পানির তলে। কেমন কালো দেখায় পানি। সে পানিতে নিজের ছায়া দেখতে পায় না বুড়ি, দেখার চেষ্টাও করে না। এখন আর অন্য কিছুতে মন নেই ওর। পাটাতনের ওপর শান্ত হয়ে বসে থাকে। মনে মনে ভাবে, গফুরের এখন শালুক কামড়ে খেতে ইচ্ছে করছে। গফুর যে কি, শালুক পেলে মাছের কথা বেমালুম ভুলে যায়। নৌকায় এলেই ও বেশি ছুকছুক করে। গফুর বলে, ঘরের চাইতে নৌকায় পেতে সুখ লাগে। ফাঁকা মাঠের দিকে তাকিয়ে বুড়ি হাসে। ডিঙি তরতরিয়ে চলে। গফুর নিশ্চয়ই কোনো নিরাপদ জায়গা খোঁজে, যেখানে নিবিড় আচ্ছাদন প্রাকৃতিক উষ্ণতা দেয়। গফুরের মুখের দিকে তাকিয়ে বুড়ি ওকে বুঝতে চেষ্টা করে, কিন্তু অন্ধকারে কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। এখন ওর জলিলের কথা মনে হয়। জলিল ওর স্মৃতিপট দখল করে নেয়। ও কিছুতেই জলিলকে তাড়াতে পারে না। বুড়ির বিয়ে হবার পরই পালিয়ে শহরে চলে যায়, রিক্সা চালায়। শহরে নাকি ও বেশ ভালোই আছে। জলিল গায়ে এলে ওর কাছে শহরের অনেক গল্প শোনে বুড়ি। শুনতে শুনতে তন্ময় হয়ে যায়। জলিল একদিন চুপি চুপি বলেছিল, আমার সঙ্গে বিয়ে হলে তোকে আমি শহরে নিয়ে যেতাম বুড়ি। বুড়ি ওর কথায় রাগ করতে গিয়েও পারেনি। আসলে এটাই হওয়া উচিত ছিল। জলিল পালিয়ে যাওয়ার পর কত জায়গা ঘুরেছে, কত কাজ করেছে। চায়ের দোকান, মানুষের বাসা, হোটেল, মোটর গ্যারেজ ইত্যাদি অনেক জায়গার পর ও এখন রিক্সা চালায়। বুড়ির বুক কেমন করে। আচ্ছা, জলিল কি ওর মনের মানুষ হতে পারত? এটা কখনো ভেবে দেখেনি ও। অনবরত জলিল ওর হৃদয়ে লেপ্টে যায়। আস্তে আস্তে জলিল ওর শরীরে প্রসারিত হতে থাকে। বুড়ি শক্ত করে নৌকা চেপে ধরে, দাঁত কিড়মিড় করে।
তোর কি হয়েছে বুড়ি? কি ভাবছিস যেন? জলিলের কথা ভাবছি। জলিল? গফুর ভুরু কুচকে তাকায়। জলিলের কথা ভাবছিস কেন? এমনি, মনে এলো তাই। বুড়ি খান খান হাসিতে ভেঙে পড়ে। চরাচরের অন্ধকার ফিকে হয়ে আসছে। গফুরের হাতের বইটা থেমে যায়। সেই পরিচিত তেঁতুল গাছটার কাছে এসেছে ওরা। কি ভয় পেলে নাকি? কত ধরনের রসিকতা যে তুই জানিস বুড়ি। গফুর হেসে সহজ হবার চেষ্টা করে। ডিঙি বাঁধার জন্য লাফ দিয়ে নামে। বুড়ি মনে মনে হাসে। গফুরের কাছে ওটা রসিকতা হয়েই থাক, ও আবার নিজের মধ্যে গুটিয়ে যায়। পৌষ মেলার দুদিন আগে নিতা এসে হাজির। সঙ্গে তার সঙ্গী চরণ দাস, বেটে খাটো ফর্সা মোটা মানুষটি। মুখে হাসি লেগেই থাকে। গানের গলা ভালো না, ফ্যাস ফ্যাস করে কণ্ঠ। দোতরার টুংটাং শব্দে বুড়ি ঘর থেকে ছুটে আসে। ধানের মাড়াই হচ্ছে উঠোনে, পা ফেলার জায়গা নেই। বুড়ি চরণ দাসকে দেখে থমকে দাঁড়ায়। নিতা হাসে। অমন করে দেখছিস কি সই? মনের মানুষ খুঁজে পেয়েছি রে। ওমা, তাই নাকি? বুড়ি ফিক করে হেসে ফেলে। ধান মাড়াইয়ের পাশ দিয়ে ওদের ডেকে এনে বারান্দায় বসায়। কামলাগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে। নিতা পোটলাপুটলি নামিয়ে পা ছড়িয়ে বসে। ধুলি ধূসরিত পা, রুক্ষ চুল বাতাসে ওড়ে। গায়ে পিঠে ঠিকমতো কাপড় নেই, সব এলোমেলো। জোরে একটা শ্বাস টেনে বলে, কাঁচা ধানের গন্ধে মন ভরে গেল সই। তোর মতো সারা বছর এমন ধানের মধ্যে থাকতে পারলে জীবনে আর কিছু চাইতাম না। তোকে কি কারো ধরে রাখার সাধ্য আছে সই? পথে পথে না ঘুরলে তোর জনমই বৃথা। নিতা মুখ নিচু করে হাসে। জল দে সই। বুড়ি পানি আনতে যায়। চরণদাস দোতরা বাজায়। তোমার সই মন্দ না। মনে ধরেছে বুঝি? মনে ধরলেই বা কি এসে যায়? চরণদাস মুখ টিপে হাসে। বুড়ি ঘটি ভরা পানি নিয়ে আসে। নিতা অর্ধেকটা খেয়ে চরণদাসকে দেয়। চরণদাস এক চুমুকে বাকিটা শেষ করে। বুড়ি হা করে থাকে। ভাগাভাগি কেন? আর দেব? আমরা অমন করেই খাই, নইলে পেট ভরে না। নিতাকে আজ একদম অন্যরকম লাগছে। এই নিতাকে বুড়ি যেন চেনে না। বুড়ির সঙ্গে ওর অনেক তফাত। যাবি না সই পৌষ মেলায়? তোকে নিতে এলাম। যাব সই, যাব। সলিমের বাপ গরুর গাড়ি ঠিক করতে গেছে। বুড়ির চোখে মুখে খুশির রেণু ছড়িয়ে যায়। ও, তুই গরুর গাড়িতে যাবি? আমার চরণ দুখানাই ভরসা, সঙ্গে আমার চরণ দাসও রয়েছে। চরণ দাসের দিকে তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসে নিতা। চরণ দাস চোখ টিপি দেয়। তারপর আবার দোতরার উপর ঝুঁকে পড়ে। বুড়ি ওদের ভাবসাব দেখে অবাক হয়, ভালোও লাগে। মনে হয় গফুর না হয়ে জলিল হলে হয়তো ওর জীবনটা এমনই হতো। কামলারা হেই হেই করে গরু তাড়াচ্ছে। ধান মাড়াই হচ্ছে। এ সময়টা ভীষণ ব্যস্ত থাকে বুড়ি। ছবিগুলো ওর মনের মধ্যে ওলট পালট খায়। আমরা উঠি রে সই, এখনই রওনা করা দরকার, নইলে আবার ঠিকমতো পৌঁছতে পারবো না। জানিস তো পথে পথে কত জায়গায় বসতে হয়। বুড়ি ঘরে গিয়ে ডালা ভর্তি মুড়ি আর গুড় নিয়ে আসে। তোর তাড়া আছে, আমার তো রান্না হয়নি সই, এখন এই খা। খাও ঠাকুর, সই আমাদের পেশাদ দিয়েছে। নিতা এক মুঠি মুড়ি গালে পুরে। সই আমাদের যা দেয় তাতেই মন ভরে যায়। চরণদাস মুখ তোলে না। লম্বা বাবরি ঘাড়ের ওপর ছড়িয়ে থাকে। টুংটাং করে দোতরা বাজায়, যেন চরণদাসের অন্য কোনো দিকে মন নেই। বুড়ি চরণদাসের দিকে তাকিয়ে থাকে। কি গো ঠাকুর, তুমি যে আমার সইয়ের দিকে মুখ তুলেই চাইছ না। তোমার ঠাকুর রসের নাগর নয়? বুড়ি খিলখিলিয়ে হাসে। দিল তো সই তোমাকে ঠুকে। নিতা চরণদাসের হাঁটুতে চাপ দেয়। চরণদাস কপালের উপর এসে পড়া চুল হাত দিয়ে পিছনে ঠেলে বড় বড় চোখে বুড়ির দিকে তাকায়। সে দৃষ্টিতে বুড়ি হকচকিয়ে যায়, কিছুটা বিব্রত বোধ করে। চরণদাসও চোখে চোখ রেখে বলে, সে কি আর যেখানে সেখানে পড়ে সই? জায়গা মতো না পড়লে যে রস শুকিয়ে যায়। ওমা, তাই নাকি? তোর মনের মানুষ চুপচাপ থাকলে কি হবে সই? কথার তীর তৈরি করে রাখে, জায়গা মতো ছুরি মেরে একদম ঘায়েল করে দেয়। চরণদাস কিছু বলার আগে বুড়ির রণে ভঙ্গ দিয়ে পালায়। ওরা দুজনে হাসতে থাকে। নিতা ফিসফিসিয়ে বলে, যেখানে রস ফেলেছ সেটা জায়গা মতো হয়েছে তো? একদম, না হলে কি আর সঙ্গে নিয়ে পথে পথে ঘুরি? চরণদাস এক মুঠি মুড়ি গালে পুরে এবং মুড়ি খেতেই মনোযোগী হয়ে ওঠে। নিতা এক মনে মুড়ি চিবোয় আর ধান মাড়াই দেখে। এ দৃশ্যের সঙ্গে ওর জীবনের কোনো যোগ নেই, কেবল ভিক্ষে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। গোলা ভরা ধান কি নিতা জানে না। পরক্ষণে ও হেসে ওঠে। এ বন্ধন ও চায় না,
এর চেয়ে পথে পথে ঘোরাতেই আনন্দ বেশি। সব কাজ কি আর সবার সাজে? চরণদাস অবাক হয়। হাসছিস যে? এমনি। বলো না কি? ভাবলাম বুড়ির মতো সংসার আমি করতে পারবো না, আর বুড়িও তোর মতো পথে পথে ঘুরতে পারবে না। ঠিক, দুজনেই হাসে। এই যে সই, এবার তাহলে উঠতে হয়। যাবি? আবার কবে আসবি? বুড়ির কণ্ঠে ব্যাকুলতা ফুটে ওঠে। মেলায় তো তোর সঙ্গে দেখা হবে। হবে তো? হ্যাঁ রে, হবে। আমি তোকে খুঁজে নেব। তুই কিচ্ছু ভাবিস না, এবার তোর মনের স্বাদ পূর্বে সই। তুই দেখিস আমার কথা ফলে কিনা। তাই যেন হয়, বুড়ি মনে মনে বলে। ওরা ঝোলাঝুলি কাঁধে বেরিয়ে যায়। ওদের অপসৃয়মান দেহ পথের বাঁকে মিলিয়ে না যাওয়া পর্যন্ত এক দৃষ্টে তাকিয়ে থাকে বুড়ি। এই ধান মাড়ায় গরু, কাজের লোক, সজনে গাছ বুড়ি ভুলে যায়। পুকুর ঘাটে গিয়ে বসে থাকে। মাঝে মাঝে হঠাৎ করে এই পরিচিত সব কিছু কেমন বিষাদ হয়ে যায়। জঘন্য নোনা ধরা এই ঘর সংসার, বুক ভেঙে যায়, চোখ ফেটে জল আসে। ঘরে ফিরে কাঁথায় মুখ গুজে প্রাণ খুলে কাঁদে বুড়ি।